আজকের ক্লাসে আমরা ফটোশপ দিয়ে গ্রাফিক ডিজাইন শেখা শুরু করব। তো গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমি যেরকম বলেছি যে আমাদেরকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার খুব ভালোভাবে শিখতে হবে। এর বাইরেও কিছু টুকটাক সফটওয়্যার আপনার প্রয়োজন হতে পারে, বাট এই দুটা হচ্ছে মেইন সফটওয়্যার। এই দুটার কাজ যদি আপনি মোটামুটি জানেন তাহলে আপনার ক্ষেত্রে বলা যায় গ্রাফিক ডিজাইনে খুব একটা কোনো সমস্যা আপনার কোথাও হবে না। আমরা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন যে ক্যাটাগরিতে কাজ করি, যেমন সাপোজ আপনি লোগো ডিজাইন বা প্যাকেজিং ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ডিজাইন যেটা নিয়েই কাজ করেন না কেন, মূলত ডিজাইনের প্রসেস কিন্তু সব সেম থাকে। অর্থাৎ সেম সফটওয়্যার সেম টুলসের মাধ্যমে আমরা কাজগুলোকে করি। তো ধরে নেন যে আপনার মনে মনে একটা ইমেজ আছে, আপনি যে ডিজাইনটা করতেছেন এটা আপনি কিভাবে করবেন এটা কিন্তু আপনার মাথার মধ্যে অলরেডি আগে থেকে চলে আসে। যখন আমরা বিভিন্ন এক্সাম্পল দেখে একটা আইডিয়া ফিক্স করি, সেইটা আমার মাথার মধ্যে চলে আসে, চলে আসার পরে সেটাকে আমি ডিজাইন হিসেবে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ফাইনাল আউটপুটটা দিচ্ছি। তো এখানে মেন কথা হচ্ছে যে ডিজাইন আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, আপনার টুলসের কাজ সবকিছু সেম থাকবে। তো আমরা যদি ফটোশপ নিয়ে কাজ শুরু করি, তাহলে ফটোশপে প্রথমত আপনাকে একটা ফাইল ওপেন করতে হবে। একটা ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন ডিপেন্ড করে তার সাইজের উপরে। আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করব। তো যখন আপনি একটা আর্টবোর্ড ক্রিয়েট করবেন, সেটা যে কোনো সাইজের হতে পারে, যে কোনো ডাইমেনশন, যে কোনো রেজলিউশনে হতে পারে। তো নর্মালি এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস। তো ইন্টারফেস বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, দেখেন ফটোশপে একটা ফাইল ওপেন করার পরে এইটা হচ্ছে ফটোশপ, দেখতে এরকম থাকে। তো এখান থেকে এটা হচ্ছে ওয়ার্ক স্পেস, আপনার হয়তো এখানে এরকমই থাকবে, এসেনশিয়াল থাকবে, এখানে একটু উল্টাপাল্টা থাকতে পারে, ওভারঅল এরকমই দেখতে লাগবে। এখান থেকে সবার উপরে আছে মেনু বার, যেগুলো হচ্ছে ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ মেনু, আর বাম পাশে হচ্ছে টুল বার। তো টুল বারের বিভিন্ন টুলের বিভিন্ন কাজ আছে, আমরা সেগুলোকে দেখব। এবং প্রথমে আমরা মেনু বার থেকে শুরু করব। তো আমি এটা খুবই বেসিক থেকে শুরু করতেছি, যারা একদমই বিগিনার তারাও যেন বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন। তো দেখেন প্রথম হচ্ছে ফাইল মেনু। ফাইল মেনুর কাজ হচ্ছে আমরা এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করতে পারি। আমি নিউতে ক্লিক করলে এখানে আমি যেরকম সাইজ চাই, যেরকম ডিটেলস আমি চাই, এগুলো নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। তো এটা হচ্ছে নিউ মেনুর কাজ। এরপর হচ্ছে ওপেন, আপনার যদি কোনো প্রিভিয়াসলি ক্রিয়েট করা ফাইল থেকে থাকে সেটাকে আপনি ওপেন করতে পারবেন এখান থেকে। এবং আশা করি এগুলো বেসিক সবাই আপনারা মোটামুটি জানবেন। ক্লোজ, ক্লোজ অল, সেভ অ্যাজ, সেভ অ্যাজ। এখানে একটা জরুরি অংশ হচ্ছে এক্সপোর্ট। আপনি যে কোনো একটা ডিজাইন করলেন সেটা কোনো বিষয় না, ডিজাইনটাকে যখন আপনি ফাইনাল আউটপুট দিতে যাবেন, আমি আপনাদেরকে একটা ফাইল নিয়ে একটু দেখাই। সাপোজ এটা হচ্ছে আমার একটা ডিজাইন ফাইল। তো এটা আপনাদেরকে সম্পূর্ণ আমি করে দেখাবো পরবর্তী ভিডিওতে। বাট দেখেন এই জিনিসটা হচ্ছে একটা লেয়ার বাই লেয়ার ডিজাইন, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের লেয়ার নিয়ে আমি ডিজাইনটা তৈরি করছি। তো এই সবগুলো এখন এডিটেবল আছে। তো এডিটেবল থাকা মানে আমি চাইলে যে কোনো একটা অপশনকে কিন্তু এখান থেকে এডিট করতে পারি। যখন আমি এটাকে এডিট করতেছি তখন কি হচ্ছে, এটাকে আমি চেঞ্জ করতেছি। বাট যখন আমার এটা ফাইনালি এটাকে ইমেজ আকারে আউটপুট করতে হবে তখন কিন্তু সেটা এডিটেবল থাকে না। তো সেটা কেমন চলে আসে আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই, কিভাবে করলাম সেটা পরের বিষয়। দেখেন এটা টোটাল একটা ইমেজ হয়ে গেছে। আমি যদি বাকি সব লেয়ারগুলোকে অফ করেও দেই তাও কিন্তু এটা থাকবে। এটাকে অফ করে দিলে এরকম দেখা যাবে। যেমন আমি এখান থেকে যদি সবগুলো লেয়ারকে একটু অফ করে দেই, আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতেছি, তাতে সবকিছু অফ হয়ে যাচ্ছে। এনিওয়ে, তো এইভাবে আমি চাইলে সবকিছুকে অফ করে দিতে পারি। এখন এটাকে অফ করে দিলে আর কোনো কিছু দেখা যাবে না। তো এটা হচ্ছে একটা ইমেজ। তো ইমেজটা আপনি যখন ডিজাইনটা করতেছেন, এটাকে যখন আপনি ইমেজ আকারে এক্সপোর্ট করতে চাইবেন, আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন দুইটা ফরম্যাট তাকে দিতে হবে। একটা হচ্ছে এই যে সবকিছু মিলে যে এডিটেবল ফরম্যাটটা আছে সেইটা, যেখানে সবকিছু এডিটেবল থাকবে বা সবকিছু চেঞ্জেবল থাকবে, আপনি চাইলেই সবকিছুকে চেঞ্জ করতে পারেন। তো এটাকে বলা হয় পিএসডি ফাইল বা ফটোশপ ডকুমেন্ট ফাইল। তো পিএসডি ফরম্যাটটা হচ্ছে, আমরা যদি এখান থেকে ফাইল থেকে সেভ করি এটাকে বা সেভ অ্যাজ করি তাহলে দেখতে পারবেন। এখন এখান থেকে আমরা সিলেক্ট করি যে আমরা কোন ফরম্যাটে সেভ করতে চাই। যেমন পিএসডি সেভ করতে পারি, আমরা চাইলে পিডিএফ সেভ করতে পারি, আমরা চাইলে টিপ ফাইল সেভ করতে পারি। যেটা আপনি চান না কোনো সেই ফরম্যাটে সেভ করবেন। তো পিএসডিটা হচ্ছে এডিটেবল থাকে। যখন আপনি ক্লায়েন্টকে এই ফাইলটা হ্যান্ড ওভার করবেন তখন তাকে একটা পিএসডি ফরম্যাট দিবেন, যেটা সে পরবর্তীতে এডিট করার জন্য ইউজ করতে পারবে। বাট সেটা হচ্ছে একটা এডিটেবল ভার্সন। তার পিসিতে যদি নর্মালি ফটোশপ না থাকে তাহলে সে সেটাকে ওপেন করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে অবশ্যই একটা ইমেজ ভার্সন দিতে হবে। যে ইমেজ ভার্সন হচ্ছে এইটা। এই ইমেজ ভার্সনটা তাকে আমি যখন দেব, নর্মালি আমি এখান থেকে ফাইলে যাব, এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনারা, এক্সপোর্ট অ্যাজ জেপিজি, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট প্রেফারেন্সেস, বিভিন্ন অপশন আছে। এত কিছুর দরকার নেই, আমরা এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করতে পারি। যেহেতু এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলে আমরা এখান থেকে ফরম্যাট চুজ করতে পারি যে আমি কি চাই। আমি যদি জেপিজি সেভ করি, জেপিজি আর পিএনজি আপনারা হয়তো নাম শুনে থাকবেন। জেপিজি আর পিএনজির মধ্যে পার্থক্য হচ্ছে, জেপিজি ফরম্যাট যখন আমরা সেভ করি তখন সেটা ব্যাকগ্রাউন্ড সহ সেভ হয়। আমরা যখন পিএনজি সেভ করি, যেমন ধরেন আমি যদি এখন এটাকে একটু দেখাই আপনাদেরকে,
আমি যদি এই লেয়ারটাকে অফ করে দিই, যেটা হচ্ছে আমার এখানে যে এই যে ইমেজ লেয়ার, তো ধরেন আমি এখান থেকে এটাকে অফ করে দিচ্ছি। তো এই যে ট্রান্সপারেন্ট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চারকোনা বক্স টাইপের হোয়াইট এবং গ্রে, এটাকে বলা হয় ট্রান্সপারেন্সি। তো আমি যদি এখন এটাকে সেভ করি এইভাবে, তাহলে কি হবে, এটা ট্রান্সপারেন্সি সহ সেভ হবে। যখন আমি এর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুকে কোনো ইমেজ ফাইল বা কোনো কিছু দেবো, সেটা কিন্তু ওই ফাঁকা দিয়ে দেখা যাবে। অর্থাৎ এটা ট্রান্সপারেন্ট থাকবে, এর উপরে যা কিছু থাকবে সেগুলো সব ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। যখন আমরা এই ট্রান্সপারেন্সি সহ কোনো কিছুকে সেভ করতে চাইবো, তখন অবশ্যই আমাদেরকে এক্সপোর্ট অ্যাজ থেকে পিএনজি ফাইল সেভ করতে হবে। যেমন দেখেন এখান থেকে আমরা যখন জেপিজি আছে তখন এটা হোয়াইট দেখাচ্ছে, হোয়াইট হচ্ছে ডিফল্ট কালার। আমরা যদি পিএনজি করে দিই এখান থেকে, তাহলে ট্রান্সপারেন্সিটা চলে আসবে। অর্থাৎ যখন আপনি ট্রান্সপারেন্সি সহ সেভ করতে চাইবেন, তখন অবশ্যই পিএনজি ফরম্যাট সেভ করতে হবে। যখন এটা ট্রান্সপারেন্সি, যখন মেন ডিজাইনটা সাপোজ আপনার এইটা, এখানে কোনো ট্রান্সপারেন্সি বা কোনো কিছুর কোনো অপশন নাই, তখন আপনি চাইলে জেপিজি সেভ করতে পারেন। তো এটা হচ্ছে এক্সপোর্ট করার সিস্টেম। আপনার এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার আপাতত দরকার নেই। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে একটা জায়গা দিবে যে কোথায় আপনি এক্সপোর্ট করবেন। আপনি যেখানে এক্সপোর্ট করতে চান সেখানে এটাকে সেভ করে দিলে, আমি ডাউনলোডের মধ্যে সেভ করে দিলাম, এটা ওইখানে কিন্তু সেভ হয়ে যাবে। তাহলে দেখেন এটা হচ্ছে আমার একটা ইমেজ। এই যে ইমেজটাকে আমি এখন বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে মূলত সেভ করার কাজ বা ফাইল মেনু থেকে এক্সপোর্টের যে অপশনটা সেইটা। এর মধ্যে আরও অনেকগুলো অপশন আছে, ইম্পোর্ট করা বা স্ক্রিপ্টের অনেক কাজ আছে, এগুলো আমরা এখন দেখাচ্ছি না। তো নর্মালি এটা হচ্ছে ফাইল মেনুর কাজ। এডিট মেনুর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে, যেমন আমরা এখান থেকে দেখেন যে কাট কপি পেস্ট, এটা তো সবাই বুঝবেন আশা করি। তারপরে ফিল আছে, স্ট্রোক আছে, এই ধরনের জিনিসগুলো আমাদের ইউজ করতে হবে। কন্টেন্ট অ্যাওয়ার ফিল আছে। তো এখান থেকে যখন যেটা লাগবে আমরা কিন্তু কাজের মধ্যে থেকে ওইগুলোকে অবশ্যই ইউজ করব, বা যখন আমাদের ডিজাইনের মধ্যে প্রয়োজন হবে আমরা এগুলোকে দেখাই দিব। এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে সেটিংটা, সেটা হচ্ছে নর্মালি আমাদের প্রথমত হচ্ছে দুইটা সেটিং আছে। একটা হচ্ছে কিবোর্ড শর্টকাটস। আপনি যদি চান যে কোনো কিছুর জন্য আপনি কিবোর্ড শর্টকাট সেট করবেন, যেমন হচ্ছে আন্ডুর জন্য কন্ট্রোল জেড, রিডুর জন্য কন্ট্রোল শিফট জেড, এটাকে শিফট কন্ট্রোল জেড, এগুলোকে আপনাকে সেট করে না, যদি না নেওয়া থাকে আপনি সেট করে নিতে পারবেন। যেমন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড যে অপশনটা আছে, অনেক সময় আপনি যদি ফটোশপের ওল্ডার কোনো ভার্সন ইউজ করতে থাকেন, সেই ক্ষেত্রে কন্ট্রোল জেড দিলে একবার বা দুইবার মাত্র আন্ডু হবে, তার বেশি হবে না। যদি আপনি পুরোনো ভার্সন ইউজ করেন, সেই ক্ষেত্রে স্টেপ ফরওয়ার্ড এবং স্টেপ ব্যাকওয়ার্ড অপশন পাবেন। সেইখানে আপনি কন্ট্রোল জেড এবং শিফট কন্ট্রোল জেড সেট করে নিলে এটা নর্মালি আন্ডু এবং রিডুর কাজ করবে। তো এগুলো যখন আমাদের প্রয়োজন হবে আমরা সেই অনুযায়ী দেখে নিতে পারবো। এখান থেকে বিভিন্ন অপশন আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি কিবোর্ড শর্টকাটগুলো সেট করতে পারবেন। এরপর হচ্ছে প্রেফারেন্স। প্রেফারেন্সটা হচ্ছে আমাদের এখান থেকে মোটামুটি আমাদের এই ফটোশপের সেটিং। তো মনে করো আমাদের ফোনে যেরকম একটা সেটিং অপশন থাকে, সেই সেটিং অপশনের মধ্যে গেলে আমরা বিভিন্ন জিনিস সেটিং করতে পারি। আমাদের ফোনটার ফন্টগুলো কেমন হবে, এর ওয়ালপেপারটা কেমন হবে, এরকম বিভিন্ন জিনিস আমরা এখান থেকে সেট করতে পারি। তো এখান থেকেও আমি খুব বেশি সময় দিচ্ছি না। জেনারেলের মধ্যে কিছু সেটিং আছে, ইন্টারফেসের মধ্যে এখন আমার একটা গ্রে কালার আছে, আমি চাইলে এটাকে ব্ল্যাক করতে পারি, হোয়াইট করতে পারি, গ্রে কালার বা টোটালি হোয়াইট করতে পারি। যাই হোক, যেটা আপনার খুশি আপনি ইচ্ছা মতন এখান থেকে সেট করে নেবেন। ফাইল হ্যান্ডলিং এর মধ্যে একটা অপশন আছে, একটা যে সেভ, অটো সেভ যেটাকে বলা হয়, অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশন। তো আপনি এটাকে যত বেশি সময় দিয়ে রাখবেন, যেমন আপনি যদি 1 আওয়ার বা 10 মিনিট 15 মিনিট দেন, তাহলে এই ফাইলটা, যে এই যে ফাইলটাতে আপনি এখন কাজ করতেছেন, আমি যদি এখানে 5 মিনিট আমার দেওয়া আছে, তাহলে এটা অটোমেটিক 5 মিনিট পর পর সেভ হতে থাকবে। তো কোনো কারণে যদি আপনার ফাইলটা ক্রাশ করে, বা সাপোজ ইলেকট্রিসিটি চলে গেল, বা কোনো কারণে আপনার পিসি রিস্টার্ট হয়ে গেল, সেক্ষেত্রে বিগত 5 মিনিট ধরে আপনি যা করছেন সেটা হারায় যাবে। বাকি তার আগে সব কাজ কিন্তু অটোমেটিক্যালি সেভ হতে থাকবে। তো আপনি যদি এখান থেকে 30 মিনিট দিয়ে দেন, তাহলে 30 মিনিট আগ পর্যন্ত আপনি যা কিছু করছেন সেগুলো সব হারায় যাবে, তার আগে সব কিছু থাকবে। অর্থাৎ প্রতি 5 মিনিট পর পর এটা অটোমেটিক সেভ করতে থাকবে। এটা একটু সেট করে নেবেন, এটা খুবই জরুরি একটা অংশ। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আরো আস্তে আস্তে বুঝতে পারবো, যেমন ইউনিট বা পিক্সেল, এগুলো আপনারা পরে দেখবেন, বা নর্মালি আমরা যখন কাজের মধ্যে আসবে তখন দেখাতে থাকবো। আচ্ছা, এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে, আচ্ছা এখান থেকে প্রেফারেন্সের এটা হয়ে গেছে। আমাদের এখান থেকে আমরা ইমেজ অপশনের মধ্যে যাইতে পারবো। ইমেজের কিছু অপশন আছে, যেমন এই ইমেজটার মোড আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে গেলে আমরা আমরা যখন কোনো কিছুকে সিলেক্ট করি, সাপোজ আমি এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে অনেক অপশন আছে যেগুলো কোনো কিছু সিলেক্ট না করলে কিন্তু ভিজিবল হবে না। যেমন এখানে আমি কোনো কিছু সিলেক্ট করি নাই, অনেক অপশন এখানে ইনভিজিবল বা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সিলেক্ট করলাম কোনো কিছু, এখন এগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাডজাস্টের মধ্যে থেকে আমি এখান থেকে এর উপর বিভিন্ন রকমের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। এগুলো যখন আমাদের প্রয়োজন হবে আমরা তখন সেই অনুযায়ী এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো, বা সেই অনুযায়ী আমরা এটাকে মডিফাই করতে পারবো যখন আমাদের যেটা প্রয়োজন হবে। যাই হোক, এগুলো হচ্ছে বিভিন্ন টুলস, বা এগুলো হচ্ছে বিভিন্ন মেনু বারের বিভিন্ন মেনুর কাজ।
এখানে অনেক কাজ আছে, হাজারো কাজ আছে যেগুলো আমাদের বিভিন্ন সময়ে ডিজাইনের মধ্যে আসবে। আমরা সেই অনুযায়ী কাজ করব। এখান থেকে আমরা সিলেক্টের মধ্যে অনেকগুলো কাজ দেখতে পারি। যেমন আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একটা জিনিসকে সিলেক্ট করছি। সাপোজ আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে, আচ্ছা ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে একটা কালারকে সিলেক্ট করা। তো এইখানে যদি আমি নর্মালি ক্লিক করি তাহলে কি হচ্ছে, এই ডকুমেন্টের মধ্যে যত জায়গাতে এরকম হোয়াইট কালার আছে সেটাকে সে সিলেক্ট করবে। অথবা আমি এখান থেকে এটাকে টিক চিহ্ন দিয়ে যদি সিলেক্ট করি তাহলে দেখেন শুধুমাত্র এই অংশটা সিলেক্ট হচ্ছে। আমি এটাকে উঠাই দিলে এই ডকুমেন্টে যত জায়গাতে ওই রেড আছে সবকিছু একবারে সিলেক্ট হয়ে যাবে। আবার এটাকে যদি আমার একটা টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে শুধুমাত্র যেটাকে সিলেক্ট করব ওই বাউন্ডারির মধ্যে যা আছে সেটুকু সিলেক্ট হবে। সেক্ষেত্রে আপনি চাইলে সিলেক্ট থেকে সিমিলার অপশনে ক্লিক করতে পারেন, তাহলে যা কিছু রেড বা রেডের সিমিলার কালার আছে সবকিছু একবারে সিলেক্ট হবে। তো এই জিনিসগুলো আসলে ওইভাবে ধরে ধরে শেখানোর কিছু নাই, এগুলো হচ্ছে নর্মালি ডিজাইনের মধ্যে যখন চলে আসবে তখন আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত বুঝতে পারবো। এরপর আছে আমাদের ফিল্টার অপশন হচ্ছে আমরা এই যে বিভিন্ন রকমের ইফেক্ট কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করি, সেই সমস্ত কিছু মূলত আমাদের এখানে ফিল্টারের মধ্যে থেকে আমরা পাই। যেমন আমাদের এখান থেকে বিভিন্ন আমরা ব্লার ইউজ করতে পারি, আমরা অনেক সময় মোশন ব্লার বা এই ধরনের অনেক জিনিস আছে ইউজ করি, গাউসিয়ান ব্লার এগুলো ইউজ করি, যেগুলো হচ্ছে আমাদের ওভারঅল ইমেজটার উপর একটা ইফেক্ট অ্যাপ্লাই করা। ঠিক আছে, তো আমরা এগুলোকে এখান থেকে ইউজ করি। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ডিজাইনের মধ্যে একটা অংশকে আমার একটু ব্লার করে দিতে হবে, তো আমরা সেটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ব্লার থেকে সেখানে আমরা গাউসিয়ান ব্লার অ্যাড করতে পারি। তাতে কি হচ্ছে যে ওই জায়গাটা ব্লার হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় দেখবেন যে কোনো কিছু পোস্ট করার সময় একটু ব্লার করে দেওয়ার প্রয়োজন হয়, অথবা আমরা চাইলে এখান থেকে ফিল্টার থেকে ডিস্টর্টে যাইতে পারি, সেখান থেকে পিক্সেল করে দিতে পারি। আচ্ছা সরি, ডিস্টর্টের মধ্যে না, এটা হচ্ছে পিক্সেল এটার মধ্যে। এখান থেকে বিভিন্ন রকমের অপশন আছে, এগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে মোজাইকে গেলাম, মোজাইকে যাওয়ার পর আমরা এখান থেকে একটু নাম্বারটা বাড়াই দিলে মোটামুটি এটা দেখতে এরকম হয়ে যাবে, যে এটা আর কেউ বুঝতে পারবে না, এরকম একটা ইফেক্ট আমরা দিই। তো যাই হোক, যত রকমের ইফেক্ট আমরা অ্যাপ্লাই করি সেগুলো সব হচ্ছে ফিল্টার মেনুর মধ্যে থেকে আসে। তারপরে ভিউ মেনু আছে, ভিউ মেনুতে মূলত আমাদের এই যে রুলার বা বিভিন্ন রকমের অপশন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে ফিট টু স্ক্রিন বা 100% 200% এরকম অপশন আছে। আমাদের এখানে উইন্ডো মেনু আছে, উইন্ডো মেনুটা একটু জরুরি অপশন। উইন্ডো মেনু হচ্ছে সেই মেনুটা, এখানে আমরা ইন্টারফেস যখন ওপেন করছি ফটোশপের, আমরা এখানে যা যা দেখতে পাচ্ছি, যেমন এখানে লেয়ার প্যানেল আছে, কালার প্যানেল আছে, টেক্সট প্যানেল আছে, মানে ক্যারেক্টার প্যানেল আছে, এইগুলো সব হচ্ছে উইন্ডো মেনুর মধ্যে থাকে। সাপোজ আমার এখানে কথার কথা আমার এখন প্রপার্টিস প্যানেল লাগবে, তাহলে প্রপার্টিসে ক্লিক করলে প্রপার্টিস প্যানেলটা চলে আসবে। এখন এই প্রপার্টিস প্যানেলের সাথে অনেক কিছু চলে আসে, তো ধরেন আমরা এটাকে শুধু আলাদা করে নিয়ে আসবো, তাহলে আমরা ড্র্যাগ করলে এটা আলাদা হয়ে যাবে। এখন আমরা কি করবো, এটাকে ড্র্যাগ করে যদি আমরা কোথাও ড্রপ করি সেখানে কিন্তু এটা সেট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে উইন্ডোর মধ্যে থেকে সাপোজ আমরা নিয়ে আসলাম হচ্ছে আর একটা অপশন প্যারাগ্রাফটা, আচ্ছা প্যারাগ্রাফ এখন দরকার নেই, আমরা এখান থেকে নিয়ে আসলাম হচ্ছে সোয়াচ প্যানেল নিয়ে আসতে পারি, আমরা এখান থেকে কালারের অপশন নিয়ে আসতে পারি, ব্রাশ নিয়ে আসতে পারি। তো ব্রাশের হচ্ছে এটা হচ্ছে নর্মালি ব্রাশ প্যানেল, এটা হচ্ছে ব্রাশের সেটিং প্যানেল। আচ্ছা, আমরা এই দুটোকে একসাথে রাখি, ঠিক আছে। তো ব্রাশ আর ব্রাশের সেটিং আমরা এই দুটোকে একসাথে রাখতেছি, দেখেন। এখন আমি কি করব, এইটাকে ধরে এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, এটার আমার দরকার নেই, তাহলে এখানে কিন্তু ব্রাশ এটা আর এটা হচ্ছে ব্রাশের সেটিং। আমরা যখন কোনো ব্রাশ টুল সিলেক্ট করব, আমরা এখান থেকে যদি ব্রাশ টুলটা নেই তাহলে এখান থেকে আমরাও সেটিং চেঞ্জ করতে পারবো, যে আমরা কোন ব্রাশটা চাচ্ছি, আমরা এটা চাচ্ছি নাকি এটা চাচ্ছি, সেটার কত প্রপার্টিজ হবে, কি হবে না হবে, সবকিছু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের মেনু বারের যে কাজ সেটা। এরপরে আসে আমাদের টুল বারের কাজ। যেমন এখানে টুল বার আছে, আমরা যদি কোনো টুলের উপরে নর্মালি ক্লিক করে ধরে রাখি তাহলে ওই টুলের মধ্যে যেই সমস্ত টুলের পাশে ছোট ছোট আইকন দেখা যাচ্ছে বা ড্রপ ডাউন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে ওর মধ্যে আরো অনেকগুলো টুল আছে। আর যেটার মধ্যে এরকম কোনো অপশন নাই, সাপোজ জুমের মধ্যে দেখেন এখানে সাইডে কোনো অপশন নাই, তার মানে এখানে আর কোনো, এখানে চেপে ধরে রাখলেও কোনো অপশন কিন্তু বেরোবে না। তো যেখান থেকে বেরোবে সেখানে গেলে আমরা অনেকগুলো অপশন এক্সট্রা দেখতে পারবো। যেমন মুভ টুল, মুভের কাজ হচ্ছে আমার ডকুমেন্টের মধ্যে কোনো অপশনকে, কোনো অবজেক্টকে যদি আমি মুভ করতে চাই, যেমন আমরা এখান থেকে যে অপশনগুলো এখন মুভ করতেছে, এটা হচ্ছে আমার ইমেজটা আছে, আমি এটাকে অফ করে দিই। সাপোজ আমি এখান থেকে এটাকে মুভ করব বা এটাকে মুভ করব, আমি যেটাকে মুভ করতে চাই এটা হচ্ছে এই মুভ টুলের কাজ। তবে মুভ টুল কখনোই আর্টবোর্ডের বাইরে যাইতে পারে না, যেমন আমি এটাকে বাইরে দিয়ে দিলে এটা কিন্তু দেখা যাবে না। অর্থাৎ যা কিছু আপনি মুভ করবেন এটা আমি এইখানে নিয়ে আসলে এখানে থাকবে, বাট দেখতে পারবেন না। তো ফটোশপের সিস্টেম হচ্ছে যে নর্মালি আমরা যা কিছু করি না কেন সেটা নর্মালি দেখা যাচ্ছে যে আমাদের আর্টবোর্ডের বাইরে আমরা যেতে পারি না, বা আর্টবোর্ডের ভিতরে থেকে কাজ করতে হবে, এটা হচ্ছে ফটোশপের সিস্টেম। এরপর আছে সিলেকশন টুল, সিলেকশনের মধ্যে রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল আছে। যেরকম আমি দেখালাম যে আমার এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করতে হবে, তাহলে আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন দিয়ে সিলেক্ট করতে পারবো।
এবার আমি চাইলে এই নির্দিষ্ট অংশটাকে মুছে দিতে পারবো। এটাকে চাইলে আমি নরমালি ব্রাশ দিয়ে অন্য কোনো জিনিস দিয়ে অন্য কোনো কালার দিয়ে ব্রাশ করে দিতে পারবো। আমি চাইলে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি এখানে কোনো আচ্ছা এখান থেকে আমাকে একটা যেকোনো লেয়ার সিলেক্ট করতে হবে। ফটোশপ হচ্ছে লেয়ার বেস। তো আমি এখন যখন কোনো কিছু করতে চাচ্ছি আমি এখানে একটা সিলেকশন করলাম, বাট আমার এখানে কোনো লেয়ার সিলেক্টেড না, তাহলে এটা কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমাকে ধরেন আমি এখানে একটা লেয়ার নিলাম, যেটা একদম উপরে আমি লেয়ার ক্রিয়েট করলাম নিউ আইকনে ক্লিক করে। তো এখন যদি আমি কোনো কিছু করি সেটা অ্যাপ্লাই হবে। এখন এই লেয়ারটা ফাঁকা লেয়ার, তো আমি যদি এখানে সাপোজ এখন ব্রাশ টুল নেই আমার, নিয়ে যদি আমি এখানে কোনো কিছুকে পেইন্ট করে দেই, সাপোজ আমি এখান থেকে এই কালার দিয়ে পেইন্ট করে দিলাম, তাহলে দেখেন এটা এখানে পেইন্ট হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র ওই সিলেকশনের মধ্যে এটা কাজ করবে। ওর বাইরে কোথাও পেইন্ট করলে আর কাজ করবে না। বাট সিলেকশন যখন আপনি ডিসিলেক্ট করে দেবেন কন্ট্রোল ডি দিয়ে, তখন কিন্তু আপনি যেখানে ক্লিক করবেন সেইখানেই কাজ করবে। তো এটা হচ্ছে সিলেকশন টুল। এখানে আরো অনেকগুলো সিলেকশন আছে, ওইগুলো দরকার নাই এখন আপাতত, ডিজাইনের মধ্যে দেখাবো। এরপর হচ্ছে ল্যাসো সিলেকশন টুল বা পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, এগুলোর বিভিন্ন কাজ আছে। আপনারা যখন ডিজাইনের মধ্যে করবেন তখন দেখতে পারবেন। তো ল্যাসো টুলটা আসলে আমরা কখন ইউজ করি? সাধারণত দেখা যাচ্ছে কি যে আমার কাছে একটা লেয়ার আছে, একটা লেয়ারে আমি বিভিন্ন রকমের অবজেক্ট নিয়ে কাজ করতেছি। তো এখানে কি হচ্ছে যে যখন আমি বিভিন্ন লেয়ারের অবজেক্ট নিয়ে কাজ করতেছি, তখন আমার অনেক সময় আমি যখন এটাকে মুভ করতে চাই তখন দেখা যাচ্ছে এইটা সবগুলো একসাথে মুভ হবে, যেহেতু এটা সবাই একই লেয়ারে আছে। তাহলে এখান থেকে আমি ল্যাসো টুল দিয়ে যদি একটা নির্দিষ্ট অংশকে সিলেক্ট করি, এখন যদি আমি এটাকে মুভ করতে চাই তাহলে শুধুমাত্র ওই অংশটুকুকে আমি মুভ করতে পারবো। এর অন্য যে অংশগুলো আছে এই লেয়ারে সেইগুলো কিন্তু আর মুভ হবে না। আচ্ছা, এটা হচ্ছে নর্মালি ল্যাসো সিলেকশনের কাজ। এরপর আমার এখান থেকে আছে ম্যাগনেটিক ল্যাসো, এটাও প্রায় একই কাজ করে। আচ্ছা, ম্যাজিক ওয়ানটা আমরা দেখছি অবজেক্ট সিলেকশন টুল একটা অপশন আছে, এটা নতুন ভার্সন ছাড়া হয়তো নাও পাইতে পারেন। কুইক সিলেকশন টুল আছে, ম্যাজিক ওয়ান টুল আছে, এগুলো বিভিন্ন রকম কাজ আছে। যেমন আমার এখান থেকে একটা নির্দিষ্ট অংশকে সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমি ধরে নিলাম, আচ্ছা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ইমেজ ওপেন করতেছি। তো ধরেন এই ইমেজটার মধ্যে থেকে আমি একটা নির্দিষ্ট অংশকে সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে আমি এখান থেকে এই যে ল্যাসো টুল দিয়ে করতে পারি, সেটা এরকম ভাবে সিলেক্ট হবে। আচ্ছা, আমি চাইলে এখান থেকে আবার আবার কোথাও ক্লিক করে ডিসিলেক্ট হয়ে যাবে। আমি চাইলে পলিগন ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারি। পলিগনটা হচ্ছে এরকম ভাবে ক্লিক করে এরকম লাইন লাইন ভাবে সিলেক্ট হয়, এটাকে ফ্রি ভাবে করা যায় না। তো নর্মালি লাইন লাইন হবে। লাস্টে দেখেন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গেলে একটা গোল চিহ্ন চলে আসে, ওইখানে ক্লিক করলে সিলেকশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, এরপর আছে ম্যাগনেটিক সিলেকশন টুল। ম্যাগনেটিক ল্যাসো হচ্ছে আমি যদি সিলেক্ট করি, দেখেন কোনো কিছু সাইডে গেলে ওইটাকে ম্যাগনেটের মতন ধরে নিচ্ছে ওর সাথে অটোমেটিক। যেমন আমি এই বক্সের সাইডে গেলে অটোমেটিক কিন্তু এটাকে ধরে নিবে। এটা হচ্ছে ম্যাগনেটিক সিলেকশন টুল, এটাও অনেক কাজের একটা টুল। যাই হোক আর কি, এগুলো বিভিন্ন রকম টুল আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে আচ্ছা এখানে দিয়ে দিলাম, এটাকে ডিসিলেক্ট করে দেবো, কোথাও ক্লিক করবে না, তাহলে কন্টিনিউ হয়ে যাবে। এখান থেকে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা নতুন আসছে। এখান থেকে আমি যদি কোনো অবজেক্টের উপরে আমার মাউসটা নিয়ে আসি তাহলে কিন্তু সেইটাকে শুধুমাত্র দেখাচ্ছে, যদি সেটা ধরার মতো কোনো অবজেক্ট হয়। যেমন দেখেন এখানে বিনসগুলো ধরা যাচ্ছে বা এই প্যাকেটটাকে ধরা যাচ্ছে, এখানে ক্লিক করলে মোটামুটি একটা সিলেকশন কিন্তু তৈরি হয়ে গেল। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। আমরা সাধারণত কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এগুলো খুবই কাজে লাগে। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের নর্মালি কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা হচ্ছে এরকম একটা জিনিস, এটা দিয়ে আমি নর্মালি কোনো কিছুর উপরে ক্লিক করে করে সেটাকে সিলেক্ট করতে পারি। যখন আমরা কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চেষ্টা করবো, যেমন দেখেন এটা সিলেকশন হয়েছে বাট এখানে একটা এক্সট্রা সিলেকশন হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি যদি কিবোর্ডে অল্ট প্রেস করি তাহলে এটা মাইনাসে চলে যাবে। এখন আমি ক্লিক করলে এটা মাইনাস করে দেবে সিলেকশন থেকে। যেমন এখান থেকে আমার মোটামুটি একটা এরিয়া কিন্তু আবার সিলেকশনের মধ্যে আনতে হবে, তাহলে নর্মালি প্লাস থাকে, অথবা আপনি শিফট প্রেস করলে প্লাস হয়ে যাবে। এখন আপনি ক্লিক করলে এটা আপনার সিলেকশনের মধ্যে চলে আসবে। অনেক সময় দেখা যায় যে একটু ছোট ছোট এরিয়াতে ঝামেলা করে, তো তখন দেখা যাচ্ছে যে আমার এখান থেকে ল্যাসোটা আমি নিলাম, নিয়ে এখান থেকে আমি অল্ট প্রেস করে এটাকে বাদ দিয়ে দিলাম। তো এইভাবে আর কি আমরা সিলেকশন টুলগুলো এইভাবে ইউজ করি। তো করার পরে আমরা এখান থেকে আরো অনেক টুল আছে, যেমন মনে করেন যে এটাকে যখন আমরা কোনো কিছু সিলেক্ট করছি, আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব, তাহলে আমরা সিম্পলি লেয়ার মাস্কে ক্লিক করতে পারি। দেখেন লেয়ার মাস্কে ক্লিক করলে সিলেকশনে যে অংশটুকু আছে ওই অংশটুকু বাদে বাকি সবকিছু কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। অনেক সময় এরকম হতে পারে যে আমি শুধুমাত্র এইটুকুকে বাদ দিতে চাই, বাকি সবকিছু রাখতে চাই, তাহলে সিলেক্ট থেকে ইনভার্স করে দিবেন। ইনভার্স করে লেয়ার মাস্কে ক্লিক করলে ওই সিলেকশনটুকু বাদে বাকি সমস্ত কিছু এখান থেকে মুছে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা মুছে যাচ্ছে না, এটা লেয়ার মাস্ক তৈরি হচ্ছে। তো আমরা যেরকম ভাবে লেয়ার মাস্ক হচ্ছে ফটোশপে বা ইলাস্ট্রেটরে ট্রান্সপারেন্সির মতো, এটা নিয়ে আরো বিস্তারিত পরে বুঝতে পারবেন। আমরা যদি এই লেয়ার মাস্কের মধ্যে কোনো কিছু ব্রাশ টুল নেই, ব্রাশ টুল নিয়ে যদি এটাকে আমি নর্মালি দেখা যাচ্ছে যে আপনার ইয়া করে দেই, আমি যদি এখান থেকে হোয়াইট কালার নিয়ে এসে পেইন্ট করি তাহলে কিন্তু ওইটা আবার ব্যাক আসবে, অর্থাৎ এটা কিন্তু মুছে যায় নাই।
এটা জাস্ট হাইড হয়ে আছে। বা আবার যদি এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে পেইন্ট করি তাহলে আবার ওটা হাইড হয়ে যাবে। তো এটা হচ্ছে নর্মাল লেয়ার মাস্কের কাজ, এটা আরো বিস্তারিত পরে বুঝতে পারবেন। এনিওয়ে রাইট ক্লিক করে আমি ডিলিট করে দিচ্ছি লেয়ার মাস্কটা। আচ্ছা, এরপর হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল হচ্ছে আমরা এই ইমেজটাকে অনেক সময় ক্রপ করার প্রয়োজন হয় বা কাটার প্রয়োজন হয়। যেমন আমি এটাকে সাইডে অনেক বেশি জায়গা হয়ে গেছে, আমি একটু ছোট করে নিয়ে আসলাম, নিয়ে আমি এটা এটুকু জায়গা আমি রাখতে চাচ্ছি আমার ডিজাইনের মধ্যে। রাখার পর আমি ডান দিলাম, এটা ক্রপ হয়ে গেল, ইমেজটা কেটে গেল। যেহেতু ফটোশপে কিন্তু আর্টবোর্ডের বাইরে কোনো কিছু যায় না, সেক্ষেত্রে এটা নর্মালি ক্রপ হয়ে আর্টবোর্ডটাকে আমি ক্রপ করে নিলাম। আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা ক্রপের মধ্যে গেলে বিভিন্ন রেশিও নিয়ে কাজ করতে পারি। যেমন আমি যদি চাই যে এটা একটা স্কোয়ার ইমেজ বানাবো, একদম স্কোয়ার, আমি তাহলে স্কোয়ারটাকে সিলেক্ট করতে পারি। এক্ষেত্রে এটা স্কোয়ার হয়ে যাবে। এখন আমি আমার ইমেজটাকে একটু ঘুরায় মোটামুটি স্কোয়ারের মধ্যে অ্যাডজাস্ট করব। ডান দিলে এটা স্কোয়ার শেপে ক্রপ হয়ে যাবে। আবার এখান থেকে চাইলে বিভিন্ন রকমের আলাদা আলাদা রেশিও আছে, আপনারা এগুলো একটু ট্রাই করে নেবেন। যাই হোক, এত ঝামেলার দরকার নেই, মোটামুটি আর কি বুঝতে পারলেই হলো। ক্যান্সেল দিয়ে দিলে ক্যান্সেল হয়ে যাবে। এরপর হচ্ছে আই ড্রপার। আই ড্রপার হচ্ছে কোনো কিছুর কালারকে পিক করা। যেমন আমি এখানে একটা জায়গাতে, সাপোজ আমি মনে করেন যে এখানে একটা এরিয়াতে এখানে আমি একটা টেক্সট বসাবো, তো আমি চাচ্ছি এই জায়গাটা একটু এরকম একটা কালার দিয়ে হাইড করতে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি ব্রাশ টুল নিতে পারি, নেওয়ার পরে আই ড্রপার দিয়ে যখন আমি এই কালারটা পিক করব, তো এখানে ক্লিক করলে এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি চাইলে এখানে ব্রাশ টুল দিয়ে ব্রাশ করলে বা ক্লিক করে ড্র্যাগ করলে ওই কালারটা কিন্তু এখানে পিক হয়ে গেছে। এখন যদি আমি চাই যে না, এখানে আমি আরেকটা অংশ নিয়ে আসবো, অ্যাড করবো, সেটা একটু ছোট সাইজের হবে, সেটা অন্য একটা কালারে হবে, তাহলেও আমি করতে পারি। সেক্ষেত্রে আমি যেই কালারটা চাই সেই কালারের উপর ক্লিক করে ড্র্যাগ করলে ওই কালারটা পিক হয়ে যাবে এরকম ভাবে। যাই হোক, মোটামুটি এটা হচ্ছে আপনার আইড্রপারের কাজ ছিল। আইড্রপারের মধ্যেও আপনার অনেকগুলো কালার আছে, কালার স্যাম্পলার, রুলার টুল, এত কিছুর আমাদের দরকার নেই। এখানে কিছু অপশন আছে, স্পট হিলিং ব্রাশ বা রিমুভ টুল, হিলিং ব্রাশ, প্যাচ টুল। তো এগুলো হচ্ছে বিভিন্ন ইমেজের মধ্যে থেকে বিভিন্ন অংশকে মনে করেন যে রিমুভ করার জন্য। সাধারণত যারা ফটো রিটার্চিং নিয়ে কাজ করে এটা তাদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। আমরা যদি এখান থেকে একটা কিছুকে সিলেক্ট করি, এটাকে ড্র্যাগ করে যদি কোনো জায়গাতে নিয়ে আসি, তো সেই জায়গার মতো একটা ইফেক্ট কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। সাপোজ আমার এই লেখাটা এখানে প্রয়োজন নাই, তাহলে এটাকে আমি মোটামুটি একটা সিলেকশন করে আমি এরকম ভাবে ম্যাচ করতে পারি যে কোথায় দিলে মোটামুটি এটা দেখানোর বোঝা যাচ্ছে না। তো এইভাবে আর কি এগুলো আমাদের যখন প্রয়োজন হবে ডিজাইনের মধ্যে তখন দেখাবো। এরপর হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলটা আমাদের অনেক কাজে লাগে। ব্রাশ টুল হচ্ছে মূলত আমাদের সাধারণত ড্রয়িং এর কাজে লাগার কথা ব্রাশ টুল, কিন্তু ব্রাশ টুলের সব থেকে বড় কাজ হচ্ছে লেয়ার মাস্ক। তো আমরা যদি কোনো ডিজাইনের কোনো অংশকে হাইড করতে চাই, তো সাপোজ আমরা আমরা এখান থেকে একটা রাফ সিলেকশন করে নিচ্ছি যে আমার ডিজাইনের এই অংশটুকুকে আমি হাইড করব। তাহলে আমরা কি করি, আমরা নর্মালি ব্রাশ টুল দিয়ে এটা করতে পারি। সেক্ষেত্রে আমরা লেয়ার মাস্কটা অন করে নেব। আচ্ছা, যেহেতু আমি সিলেকশন করে ফেলছি, এটা লেয়ার মাস্কটা হয়ে গেছিল, আমি আগে লেয়ার মাস্কটা অন করব। এবার আমি একটা সিলেকশন করব যে সিলেকশনটা আমার প্রয়োজন হয়। করার পরে এবার আমি এইখানে ব্রাশ টুল নিয়ে এসে যদি নর্মালি কালারকে ব্ল্যাক রেখে বা ফোরগ্রাউন্ড কালারকে ব্ল্যাক রেখে যদি আমি পেইন্ট করি, ওই এরিয়াটা হাইড হয়ে যাবে বা এরকম মুছে যাওয়ার মতন দেখাবে। আবার যখন আমি হোয়াইট কালার নিয়ে পেইন্ট করব তখন ওইটা কিন্তু আবার ব্যাক আসবে। এটা হচ্ছে ব্রাশ টুলের আমাদের বেশি কাজে লাগে। এর বাইরেও অনেক কাজ আছে, যেমন আমি কোনো কিছুকে ড্রয়িং করতে চাই বা কোনো কিছুকে নর্মালি আমি ফিক্স করতে চাই, যে আমার এখানে যে এই যে কালারটা দিলাম ব্রাশ টুল দিয়ে, আমি ব্রাশ টুলটা নিতে পারবো। নেওয়ার পর আমি এখানে ব্রাশ টুল দিয়ে যা কিছু করব, এটা কিন্তু নর্মালি এই লেয়ার, এটাকে আমি যা করবো সেটা কিন্তু এখানে হবে। তো এগুলোর কাজও আপনাদেরকে পরবর্তীতে বোঝাবো যখন ডিজাইনের মধ্যে এগুলো করার প্রয়োজন আসবে। তো যাই হোক, এটা হচ্ছে নর্মালি ব্রাশ টুলের একটা অপশন আর কি। ব্রাশ টুলে আরো অনেকগুলো অপশন আছে, যেমন আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাশ টুল আছে, পেন্সিল টুল আছে। এগুলো আমরা ইলাস্ট্রেটরে কাজ করার সময় পেন্সিল টুলটা আমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, এখান থেকে একটা অপশন আছে, সেটাকে বলা হয় ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন টুলটা অনেক কাজের একটা জিনিস। আমরা যদি কোনো কিছুকে ক্লোন করতে চাই বা কপি করতে চাই, তো সাপোজ আমি যদি এখানে অল্ট প্রেস করে ক্লিক করি, এটা একটা স্যাম্পল হয়ে যাবে। এখন আমি ওইটাকে যেইখানে এরকম ভাবে, আচ্ছা সরি, আমাকে এইখানে ক্লিক করতে হবে। আমি যদি এখান থেকে অল্ট প্রেস করে এখানে ক্লিক করি, তাহলে ওইটা স্যাম্পল হয়ে যাবে। এখন দেখেন আমার ওখানে ওটা প্রিভিউ দেখাচ্ছে। এখন আমি যেখানে ক্লিক করব করে এরকম ভাবে যদি ড্র্যাগ করি, সেইখানে ওই স্যাম্পল এরিয়াটার একটা স্যাম্পল কিন্তু তৈরি হবে। এটা হচ্ছে ক্লোন টুল, এটারও কাজ আছে। এটা যখন কাজ আসবে তখন আমরা জানাবো আর আপনাদেরকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অনেক অপশনের মধ্যে একটা হিস্টোরি ব্রাশ টুল আছে, আর্ট ব্রাশ টুল আছে। এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। ইরেজার টুল, ইরেজার টুলটা মোটামুটি আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেহেতু ফটোশপে হচ্ছে আমরা ছবি নিয়ে কাজ করি, ছবিগুলোকে ইরেজ করে ফেলা যায়। যেমন আমরা যেটা দেখাইলাম যে আমার এখানে যদি আমি লেয়ার মাস্কের মধ্যে যে কোনো কিছু পেইন্ট করতাম সেটা ইরেজ হয়ে যাইতো, বাট নর্মালি আমরা কোনো অংশকে মুছতে চাইলে সেটাকে ইরেজ করতে পারি। এই অংশগুলো কিন্তু এখন ইরেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ মুছে যাচ্ছে। এগুলোকে আমি চাইলে আর ব্যাক আনতে পারবো না। এখন পারবো যে এখন আমি কন্ট্রোল জেড প্রেস করলে এগুলো ব্যাক আসবে, বাট
ধরেন এটা আপনি কাজ করছেন, এটা কাজ করতে করতে অনেক দূর চলে গেছেন, যেখানে সাধারণত আপনার আন্ডু লিমিট শেষ হয়ে গেছে, বা আপনি সেভ করে ফেলছেন একবার ফাইলটাকে, সেভ করার পরে আপনি একদিন পরে ওপেন করলেন, তখন আর এটাকে আপনি ব্যাক আনতে পারবেন না। বাট যদি লেয়ার মাস্কের মাধ্যমে আপনি এটাকে মুছে দেন, তাহলে কিন্তু এটাকে আপনি সারা জীবন যখন খুশি এই ফাইলটাকে ওপেন করলে আপনি ওই অংশগুলোকে ব্যাক আনতে পারবেন। কারণ এটা এখানে দেখেন আমরা লেয়ার মাস্কের মধ্যে ব্ল্যাক পেইন্ট করতেছি, আবার এখানে যখন হোয়াইট পেইন্ট করে দেবে এটা অটোমেটিক আবার শো হয়ে যাবে। তো ইরেজার টুলটা আমাদের অনেক কাজে লাগে। ইরেজার টুলের মধ্যে আরেকটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল হচ্ছে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইয়াগুলো থাকে সেগুলো মুছে দেওয়ার জন্য কাজে লাগে। এটা যখন আপনার ডিজাইনের মধ্যে লাগবে তখন দেখাই দেবো। অনেক সময় দেখা যাচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা বা ফোরগ্রাউন্ডের যে জিনিসটাকে সেইটাকে রেখে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিচ্ছে। এটা আপনারা পরে বুঝবেন যখন এটা নিয়ে কাজ করানো হবে। যাই হোক, এত ডিটেলস আমি যাচ্ছি না। আর এরপর হচ্ছে গ্রাডিয়েন্ট টুল আছে, এরপর আপনার ব্লাড টুল আছে, তারপরে আপনার এটা হচ্ছে ডজ টুল বা বার্ন টুল, এরকম অনেকগুলো অপশন আছে। তবে এখান থেকে আরো দুইটা গুরুত্বপূর্ণ টুলস আছে আমাদের, সেটা হচ্ছে পেন টুল এবং টেক্সট টুল। তো পেন টুল আসলে কোথায় কাজে লাগে? দেখেন আমি এখানে ডিজাইনের কথা বলতেছিলাম আপনাদেরকে একটা। এই যে ডিজাইন যখন আমরা তৈরি করি, আমাদের একটা শেপ তৈরি করতে হবে, যে শেপটা এই যে রেড শেপটার মতন, তাহলে আমাদেরকে পেন টুল নিতে হয়। পেন টুল নিয়ে আমরা যে নর্মালি আমি এখন এখান থেকে ধরেন আমি কোনো একটা ইয়া করব, আমি এখান থেকে কোনো কিছু একটা শেপ তৈরি করব। তো শেপটা তৈরি করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করতে পারি, রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করতে পারি। আমরা চাইলে এখান থেকে ইলিপস টুল ইউজ করতে পারি, এখানে অনেকগুলো টুলস আছে। ইলিপ্টিক্যাল মার্কি টুল, আমরা যে কোনো টুল ইউজ করতে পারি। বাট যখন আমরা এগুলো হচ্ছে সব র্যান্ডম, এগুলো সব হচ্ছে মনে করেন যে অর্গানিক শেপ, তার মানে রেক্ট্যাঙ্গেল বা ইলিপস এগুলো অর্গানিক শেপ। আমরা যদি কাস্টম কোনো শেপ তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ল্যাসো টুল দিয়ে এরকম একটা কাস্টম শেপ তৈরি করতে পারি। বাট এটা অনেক সময় প্রিসাইজ হয় না, যেমন আমি চাচ্ছি যে এরকম একটা শেপ তৈরি করতে, তো ল্যাসো দিয়ে করলে কিন্তু কি হবে, এটা একটু বাঁকাতাড়া হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা পেন টুল ইউজ করি। পেন টুল দিয়ে আমরা সাধারণত পাথ ক্রিয়েট করার জন্য করি বা সিলেকশন ক্রিয়েট করার জন্য করি। তো এখান থেকে আমি ক্লিক করে যদি এখানে ড্র্যাগ করি, তাহলে দেখেন এটা নর্মালি আমি যে দিকে চাইবো সেই অনুযায়ী কিন্তু আমাকে শেপটা তৈরি করে দিবে। তো এই ক্ষেত্রে আমরা নর্মালি পেন টুল নিয়ে কাজ করি। পেন টুলের একটা ইয়া হচ্ছে নর্মালি যখন আমরা যেখান থেকে শুরু করব, দেখেন এটা হচ্ছে একটা পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। আমরা যখন এইখানে ব্যাক আসবো তখন এটা ক্লোজ হয়ে যাবে পাথটা, এবং সেই জন্য একটা সার্কেল চিহ্ন চলে আসছে। এখানে যখন ক্লিক করব তখন এটা ক্লোজ হয়ে গেছে। এখন আমার কাছে কিছু অপশন আছে, আমি কি এটাকে পাথ হিসেবে চাচ্ছি নাকি শেপ হিসেবে চাচ্ছি। আমি যদি শেপ হিসেবে চাই তাহলে শেপ হয়ে যাবে, যদি আমি এটাকে পাথ হিসেবে চাই তাহলে এটা পাথ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি একটুখানি একটুখানি জয়েন করে দিয়ে একবার আমি এখান থেকে পাথটাকে পাথ রাখলাম, রাখার পর এখানে সিলেকশন টুলে যদি আমি ক্লিক করি দিয়ে ওকে দেই, এটা একটা সিলেকশন তৈরি করে দিবে আমাকে। এখন আমি যদি এখানে কোনো কালার পেস্ট করি, এখান থেকে আমি যে কালার দিব ওই সিলেকশনের মধ্যে সেই কালারটা কিন্তু আমার পেস্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা আমাদের পেন টুলের একটা অন্যতম কাজ, যে সিলেকশন করার জন্য অথবা বিভিন্ন জিনিস ইলাস্ট্রেট করার জন্য আমাদের পেন টুলের প্রয়োজন হয়। তবে মোস্টলি আমরা বিভিন্ন শেপ তৈরি করার জন্য কিন্তু সাধারণত পেন টুল ইউজ করি। যেমন আমি এখান থেকে আমার এই জিনিসটাকে সিলেকশন করতে চাই, আমার এই কফি মার্কটাকে আমি সিলেক্ট করতে চাই। তো এটা অনেক সিম্পল জিনিস, ফলে আমি কুইক সিলেকশন টুল দিয়ে করলে সহজেই সিলেক্ট হয়ে যাচ্ছে। বাট যদি এটা কোনো একটা কমপ্লেক্স জিনিস হইতো যেটা অত সহজে সিলেকশন হচ্ছে না, তাহলে আমাকে কিন্তু এখানে ঠিকই পেন টুলের ব্যবহার করতে হইতো। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, এটাকে আমি ওই অ্যাঙ্গেল অনুযায়ী করলাম, আমি অল্ট প্রেস করে এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। যাওয়ার পরে এবার আমি যেই পর্যন্ত চাই সেখানে চলে আসলাম। এখান থেকেও আমি এইদিকে চলে আসলাম, আসার পরে এখান থেকে এখানে আসলাম, এখানে একটা ক্লিক করলাম। এরকমভাবে কিন্তু আমি চাইলে আমার এই সিলেকশনটাকে করতে পারবো। তো সাধারণত পেন টুলটা আমাদের ফটোশপের ক্ষেত্রে এই এই কাজে বেশি লাগে। এরকমভাবে আমরা সিলেকশন করতে পারবো। আচ্ছা, এরপর আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে টেক্সট টুল। তো টেক্সট টুলের মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে, হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল। মাস্কের ভিতরে আমরা এখন যাচ্ছি না। হরিজন্টাল টাইপ টুল মানে হচ্ছে আমরা কোনো কিছুকে হরিজন্টালি যখন কাজ করব, যখন আমরা কোনো কিছু হরিজন্টালি ড্র করব বা টাইপ করতে চাইবো বাম থেকে ডানে বা ডান থেকে বামে, সেটা হচ্ছে হরিজন্টাল। আর ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে যখন আমরা উপর থেকে নিচের দিকে টাইপ করতে চাইবো কোনো কিছু, সেক্ষেত্রে আমাদের টেক্সট টুলের প্রয়োজন হয়। তো যাই হোক, আমরা এখান থেকে টেক্সট টুলে নর্মালি ক্লিক করলে এটা টেক্সট টুলের শেপ নিয়ে নেবে আমাদের কার্সারটা। আপনি দেখেন এখানে এখন আমি যেখানে ক্লিক করব সেখানে আমি লেখার জন্য অপশন পাবো। এটা হচ্ছে ডামি টেক্সট, এই ডামি টেক্সটটা অটোমেটিক চলে আসে। আমি এখানে ডাবল ক্লিক করলে বা এরকম থাকা অবস্থায় আমরা ধরেন টাইপ করা শুরু করলাম। আচ্ছা, যখন আমরা টাইপ করা শুরু করলাম, টাইপ করা হয়ে গেছে, এখন আমাদের নর্মালি যদি আমরা এন্টার প্রেস করি অথবা এই যে আমাদের মুভ টুল আছে, মুভ টুলে ক্লিক করলে এই লেখাটা সেট হয়ে যাবে এবং এর চারপাশে দেখেন বক্স চলে আসছে। যদি বক্স না আসে তাহলে আপনি কন্ট্রোল টি প্রেস করতে পারেন। কন্ট্রোল টি প্রেস করলে বক্স চলে আসবে। এই বক্সের মাধ্যমে এখন আমরা এটাকে
ছোট বড় করতে পারবো। আপনি চাইলে শিফট প্রেস করতে পারেন বা অল্ট প্রেস করতে পারেন। সাধারণত লেটেস্ট ভার্সনে কোনো কিছু প্রেস করা লাগে না, এটা অটোমেটিক এরকমভাবে কাজ করে। বাট এটাকে আপনি ডিস্টর্ট করতে চাইলে তখন শিফট প্রেস করতে হবে এরকমভাবে, যদি এটা আসলে প্রয়োজন হয় না। তো আমরা কি করবো, এখান থেকে নর্মালি যতটুকু চাই অতটুকু দিয়ে এখানে পেস্ট করলাম। তো এটা হচ্ছে নর্মালি টেক্সট টুলের কাজ, কোনো কিছুকে টাইপ করা। এখন আমি যদি চাই যে আমার এখান থেকে এই যে টেক্সটটাকে আমি চেঞ্জ করব, তো সেটাকে বলা হয় ফন্ট। তো ফন্ট হচ্ছে টেক্সটের বিভিন্ন স্টাইল, অর্থাৎ আমরা যে লেখাটাকে যে লিখছি এটাকে আমি যদি অন্য একটা স্টাইলে দিতে চাই তাহলে সেটাকে বলা হয় ফন্ট। যেমন দেখেন এই যে আকেরা এক্সপ্যান্ড, এই ফন্টের স্টাইল হচ্ছে এরকম। আবার ওর নিচে হচ্ছে অ্যান্ট্রিস্যান্ট, অ্যান্ট্রিসেন্স ফন্টের স্টাইল হচ্ছে এরকম। ওর নিচে হচ্ছে অ্যাকোয়ামিন একটা ফন্ট আছে, এটার স্টাইলটা হচ্ছে এরকম পাতলা টাইপের। লাকিয়েস্ট গায়ে একটা ফন্ট আছে, এটার স্টাইলটা এরকম। তো এই ফন্ট মানে হচ্ছে লেখার বিভিন্ন স্টাইল। বিভিন্ন বাংলা ফন্টও আছে যেগুলো আসলে ইংরেজি লেখাতে কাজ করবে না, পরে দেখাবো এটা। তো যখন আপনি যেই ফন্টটা নিচ্ছেন, মূলত যে কোনো ফন্টকে যখন আপনি নিচ্ছেন, এটাকে মূলত আপনি লেখার জন্য স্টাইল চুজ করতেছেন। প্রত্যেকটা ফন্টের আলাদা আলাদা স্টাইল আছে, সেইটাকে চুজ করা হচ্ছে আমাদের টেক্সট টুলের কাজ। এটাকে যখন আপনি টাইপ করছেন, এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, আপনি যেই কালার দিবেন। এই যে আমার এখন আই ড্রপার দরকার, কারণ আমি চাচ্ছি যে এই কালারটা আমার টেক্সটে চলে আসুক। এই যে আই ড্রপার দিয়ে এখানে ক্লিক করলে এই কালারটা টেক্সটে চলে গেল। আচ্ছা, এটাকে আপনি কোন অ্যাঙ্গেলে, আপনি কোনভাবে এটাকে অরিয়েন্ট করতে চান, আপনি এটাকে লেফট অ্যালাইন করতে চান নাকি সেন্টার অ্যালাইন, এগুলো যখন আপনি আরও বেশি টেক্সট নিয়ে কাজ করবেন তখন লাগবে। এটা হচ্ছে সাইজ, আমি চাইলে সাইজটাকে কম বেশি করতে পারবো, যে আমি কত বড় চাই। সাপোজ আমি এখান থেকে এতটুকু হইলে এনাফ, এটা আমি সাইজ থেকেও মডিফাই করতে পারি, অথবা এটাকে ম্যানুয়ালি ধরেও আমি মডিফাই করতে পারি। তো এইগুলো হচ্ছে মোটামুটি, যখন হয়ে যাবে তখন আপনি ডান ক্লিক করতে পারেন, অথবা এন্টার চাপতে পারেন, বা এই টিক চিহ্নতে ক্লিক করতে পারেন। আবার এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যখন আমরা এটাকে নিয়ে এটাকে সিলেক্ট করতেছি এইভাবে কন্ট্রোল টি দিয়ে, তখন দেখেন এখানে একটা অপশন আছে র্যাপ। তো র্যাপে যদি আপনি চলে যান, আপনি এটাকে চাইলে নর্মালি এইভাবেও কিন্তু মডিফাই করতে পারেন। এটা হচ্ছে ইফেক্ট দেওয়া, যেমন এই ডিজাইনটাকে আমি কোনভাবে দিতে চাই। এটা হচ্ছে একটা অপশন, আর্ক অপশন। এখানে আরো অনেক অপশন আছে, আর্চ আছে। আর্চ দিলেও এটা নর্মালি এইভাবে আপনি আর্চ করতে পারবেন। এখান থেকে আরো অনেক অপশন আছে, ফ্ল্যাগ অপশন আছে। ফ্ল্যাগ অপশন দিলে এরকম ভাবে আপনি মডিফাই করতে পারবেন। মানে হচ্ছে বিভিন্ন ইফেক্ট যদি আপনি অ্যাপ্লাই করতে চান এই টেক্সটের উপরে, সেটাকে আপনি এইভাবে কিন্তু করতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে যখন ইফেক্ট অ্যাপ্লাই করার প্রয়োজন হবে আমাদের, তখন আমরা আরো ভালো বুঝতে পারবো। হয়ে যাবে, আমি ডান দেব। ডান দিলে এটা নর্মালি কিন্তু এরকম ভাবে দেখাচ্ছে, এটা কিন্তু এখনো এডিটেবল আছে। ধরেন আমি এখানে টেক্সটটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের টাইপ টুলের মূলত যে কাজ, সেটা আমরা এর আরো অ্যাডভান্স কাজ আছে যেগুলো পরবর্তীতে শিখবো। এরপর হচ্ছে আমাদের শেপ টুল, আমরা এখান থেকে বিভিন্ন রকম শেপ নিতে পারি। রেক্ট্যাঙ্গেল শেপ বা ইলিপস শেপ, এগুলো আমাদের অনেক কাজে লাগে। তা সাপোজ আমি রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমাদের কিছু অপশন চলে আসছে। এটা ফিল কালার কি হবে, সাপোজ আমি এটাকে ফিল কালার দিলাম এই কালারটা, বা আমি ফিল কালার দিলাম ধরেন আমার হচ্ছে এটা। আচ্ছা, এরপর আমি হচ্ছে স্ট্রোক কি চাচ্ছি, স্ট্রোক কালার দিলাম এইটা। স্ট্রোকটা আমি কত বড় চাচ্ছি, আমি একটু বড় করে দেই, সাপোজ 10 দিলাম। 10 দেওয়ার পর যদি আমি এখানে একটা বক্স ড্র করি, সেটা ওইরকম একটা স্ট্রোক এবং ফিল কালার বা স্ট্রোক কালার নিয়ে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্মালি এই শেপ টুলের কাজ। এর মধ্যে আরো অনেকগুলো শেপ আছে। আপনি একটা ইলিপস চাচ্ছেন, আপনি সাপোজ এবার ইলিপসের ক্ষেত্রে আমি স্ট্রোক চাচ্ছি না, তাহলে না করে দিলাম স্ট্রোকটাকে। এখন আমি, আচ্ছা এটা সিলেক্টেড ছিল তাই সরি, কোনো কিছু সিলেক্ট থাকলে সেটার উপর অ্যাপ্লাই হয়ে যাবে। এখন ইলিপসটা নিলাম, ইলিপস নেওয়ার পর এখানে অটোমেটিক সেই সেম সেটিং চলে আসছে, এটাকে আমি না ক্রস করে দিচ্ছি। এখন আমি ইলিপস নিলে এটা এরকম চলে আসবে। আবার আমি চাইলে কিন্তু এটার কালারটাকে চেঞ্জ করতে পারবো। যখন এটা সিলেক্ট করবো আমি, তখন এটা আমার প্রপার্টিস প্যানেলে এটা অটোমেটিক চলে আসবে। আমি এটাকে সিলেক্ট করলাম, এর যে প্রপার্টি আছে, প্রপার্টি মানে কি হয়, প্রপার্টি মানে হচ্ছে নর্মালি এটা কোনভাবে আমি তৈরি করছি, যে এর ভিতরে ফিল কালার কি দিছি, স্ট্রোকটা কি দিছি, স্ট্রোকের সাইজ কত দিছি, এইগুলো হচ্ছে প্রপার্টি। এখানে বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারেন আপনি। এই যে ইফেক্ট বা যা কিছু আপনি দেখতেছেন, এই সবগুলোকে বলা হয় প্রপার্টিজ। এটা কত কত অ্যাক্সিসে অবস্থান করতেছে, ওয়াই অ্যাক্সিসে কতটুকু, এক্স অ্যাক্সিসে কতটুকু, সবকিছু এখান থেকে চেঞ্জ করা যায়। তো এগুলো হচ্ছে মোটামুটি বলা যায় যে আপনার ফটোশপের বেসিক হচ্ছে এই সব, এইটুকুই। আপনি যদি এই টুলসগুলোর কাজ মোটামুটি বুঝে যান, যেমন আমি একবারে সবকিছু দেখা দিচ্ছি বলে আপনার কাছে বুঝতে একটু সমস্যা হবে, বাট যখন আমরা ডিজাইনের মধ্যে এগুলোকে ইউজ করব তখন কিন্তু এটা আরো সহজ হয়ে যাবে। তো আশা করি এটার মাধ্যমে আপনারা মোটামুটি ফটোশপ সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তবে এখান থেকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এইটাকে আমরা এখানে আরেকটা মানে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইফেক্ট প্যানেল। আমরা এখান থেকে বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারি, যেমন এখান থেকে আমরা আমরা সলিড কালার দিচ্ছি, যে আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটা যদি আমি কালার চেঞ্জ করি, আচ্ছা সরি রেক্ট্যাঙ্গেল না, আমরা যখন এটাকে ইউজ করব, সাপোজ আমি যদি চাই যে এইটাকে সিলেক্ট করব শুধুমাত্র, তাহলে আমরা কন্ট্রোল
প্রেস করে যদি ক্লিক করি তাহলে দেখেন ওইটা এই লেয়ারের মধ্যে যা কিছু থাকবে শুধুমাত্র সেইটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা যা কিছু থাকবে এই যে টেক্সটের অংশটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে যদি সলিড কালার নিয়ে আসি তাহলে ওই সিলেকশনের মধ্যেই শুধুমাত্র অ্যাপ্লাই হবে, আর কোথাও কিন্তু অ্যাপ্লাই হবে না। আমি যদি কোনো কিছু সিলেক্ট না করি তাহলে কি হচ্ছে, এটা সমস্ত কিছুর উপর অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, তো এটাকে আমি সিলেক্ট করতে পারি, আমরা নর্মালি চাইলে আছে এটাকে অফ করে দেই। এর উপর আমরা আরো অনেক ইফেক্ট দিতে পারি, যেমন আমরা গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, যেহেতু সিলেক্ট কিছু করি নাই ফলে ওভারঅল গ্রাডিয়েন্ট হচ্ছে। এখান থেকে সাপোজ আমি এখন ডিজাইনের মধ্যে মনে করেন যে এখান থেকে আমি কালার চুজ করতে পারি যে আমি কোন কালারের গ্রাডিয়েন্ট দিতে চাচ্ছি। এই যে আমি যে কালার দেবো সেই কালার থেকে গ্রাডিয়েন্ট শুরু হবে। এই অংশটাতে ট্রান্সপারেন্ট রয়েছে ফলে কিছু দেখাচ্ছে না, আমি ওইখানেও কোনো কালার দিলে সেইখানেও একটা কালার চলে আসবে। এবং এই এই অংশটাতে দেখেন আমরা যদি এখানে সিলেক্ট করি বা এখানে ক্লিক করি, এটা দেখাচ্ছে 0% অপাসিটি, তার ফলে এটা ওরকম দেখাচ্ছে। আমরা অপাসিটি যদি বাড়াই দেই এটা এরকম দেখা যাবে, অর্থাৎ গ্রিন থেকে বা ব্লু থেকে শুরু হয়ে এই যে অরেঞ্জ কালার বা রেড কালারের দিকে যাবে, এটা হচ্ছে অপাসিটি। এটা হচ্ছে মূল গ্রেডিয়েন্ট হচ্ছে এটা। এখন আমি যদি অপাসিটি কম বেশি করে দিই তাহলে যেমন আমি চাচ্ছি যে এই অংশটা সম্পূর্ণরূপে ভিজিবল থাক, সেই জন্য আমি এখান থেকে এইভাবে শুধুমাত্র গ্রেডিয়েন্টটা এই দিকে রাখতেছি। আমি যদি জি প্রেস করি কিবোর্ডে, আমি জি প্রেস করে বা এখান থেকে এটাকে মুভ করেও কিন্তু গ্রেডিয়েন্টটাকে উপর নিচে করতে পারবো। এগুলো একটা অ্যাডভান্স কাজ, এগুলো পরবর্তীতে আরো ভালো বুঝতে পারবেন। এখান থেকে আরো কিছু অপশন আছে, যেমন আমরা যে লেভেল কার্ভ এগুলো নিয়েও আমাদের বিভিন্ন সময় কাজ করতে হবে, এগুলো যখন কাজের মধ্যে আসবে তখন দেখাই দিব। আর একটা হচ্ছে ইফেক্ট প্যানেল, আমরা এখান থেকে বিভিন্ন রকমের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমরা ড্রপ শ্যাডো দেবো এই শেপটার জন্য, এখানে ড্রপ শ্যাডোতে গেলাম, এখান থেকে আপনি ড্রপ শ্যাডোর কালার চুজ করতে পারবেন যে কি কালারের ড্রপ শ্যাডো আপনি চান। এটা ড্রপ শ্যাডো কতটা ছোট হবে না কতটা বড় হবে, কতটা কোন জায়গাতে অবস্থান করবে, কতটা দূরে থাকবে, এগুলো হাবিজাবি আছে বিভিন্ন কিছু যা আমাদের ডিজাইনের মধ্যে বিভিন্ন সময় আসবে, আপনারা দেখবেন। এখান থেকে ইনার গ্লো আছে, স্ট্রোক আছে। তো স্ট্রোকটা আপনি চাইলে নর্মালি যখন ওপেন করতেছেন তখনও নিতে পারেন, আবার যদি আপনি চান যে না আমি স্ট্রোকটাকে এখন তখন নেই নাই এখন নিব, আপনি নিতে পারেন। এই যে আমরা এটা হচ্ছে নর্মালি আমরা এই স্ট্রোকটা এখন কি হচ্ছে আমরা ইনসাইডে নিছি, তার ফলে যদি আমরা স্ট্রোকটাকে বাড়াই দিই দেখেন আমাদের মেন শেপটা ছোট হয়ে যাচ্ছে, কারণ কি স্ট্রোকটা বড় হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে ইনসাইড না দিয়ে আউটসাইড দিতে পারি, তাহলে এখন আমরা যতই বড় করি আমাদের শেপটা যা ছিল তাই থাকবে, শুধু স্ট্রোকটা ছোট বড় হবে। তো যাই হোক, এগুলো আরো অনেক কিছু আছে যা আমরা ডিজাইনের মধ্যে আস্তে আস্তে শিখতে থাকবো আর কি। তো এই আর কি ফটোশপ নিয়ে এরপর আমরা ডিজাইনের মাধ্যমে শেখার চেষ্টা করব। ফটোশপটা মোটামুটি কভার হয়ে গেলে আমরা তখন ইলাস্ট্রেটর দিকে মুভ করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই।